খুলছে 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 কতকের ঝুলি খুলছে। আসছে 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 হাজার হাজার গল্প আসছে, খুলছে 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 কতকের ঝুলি খুলছে। আসছে 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 হাজার গল্প আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কতকের ঝুলি খুলছে, হাজার হাজার গল্প আসছে। কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। এসেছে শরৎ, হিমেল পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎকাল মানেই আকাশে মেঘেরা মেতে ওঠে রোদ্দুরের সঙ্গে লুকোচুরি খেলায়। ভোরের হালকা হিমেল বাতাসে দোল খায় কাশফুল, আর চারিপাশ ভরে ওঠে শিউলি ফুলের মিষ্টি সুবাসে। প্রকৃতি যেন সব আনন্দ ঢেলে দেয় তার এই বসুন্ধরায়। আর এই সব কিছু ঘোষণা করে মায়ের আগমনের। মা আসছেন, পুজোর আর 25 দিন বাকি। নমস্কার বন্ধুরা, কথকের ঝুলিতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর ভালো থাকবেনই না কেন। সামনেই তো আসছে বাঙালির সব থেকে বড় ও শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপুজোতে আমরা কথকের ঝুলি আপনাদের জন্য সাজিয়ে রাখছি ব্যাক টু ব্যাক সুপারহিট সব গল্প। তাই অবশ্যই এই পুজোতে কথকের ঝুলির সঙ্গে থাকতে একদম ভুলবেন না। অনেক দিন পর আমি আশাকুল তাই আবার এসে উপস্থিত হলাম আরও একটি নতুন গল্প সঙ্গে নিয়ে। কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা বেশ কয়েকদিন গল্প দিতে পারিনি, তার জন্য আমরা শ্রোতাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমাদের আজকের গল্প একা, রচনা শুভায়ন দাস, গল্প পাঠে রাজু মাঝি। শুরু হচ্ছে আজকের নিবেদন একা। রাতের শেষ ট্রেনে ফিরছিলেন সুজিতবাবু। আগামীকাল বিরোধী দলের ডাকা বন্ধের কারণে যেমন দলের কর্মীদের মধ্যে একরকম সাজো সাজো রব পড়ে গেছে, তেমনি আবার চাকরিজীবীদের মধ্যে ধুম পড়ে গেছে দ্রুত নিশ্চিন্তে বাড়ি ফেরার। কিন্তু সুজিতবাবুর সেই ভাগ্য কোথায়? বড়বাজারে একটা বেসরকারি ট্রেন্ডিং কোম্পানিতে প্রধান হিসাবরক্ষকের দায়িত্ব আজ 18 বছর ধরে বহাল তবিয়াতে পালন করছে সুজিত গাঙ্গুলি। ঝড়, জল, ভূমিকম্প, বাস জ্বালানো রবার, বুলেট ছোড়া, পুলিশের মাথা ফাটানো, যাই হোক না কেন ওনাকে ওনার কর্তব্য থেকে কেউ কোনোদিন টলাতে পারেনি। কোম্পানির প্রতি তার অগাধ আনুগত্য, কাজের প্রতি কঠোর শৃঙ্খলাপরায়ণ ভাব ওনাকে কোম্পানির কর্তাদের এমন নিগ্নজরে নিয়ে এসেছে যে যখন কর্তারা প্রশাসনিক কাজে বাইরে যান, অফিসের গুরুদায়িত্ব এসে পড়ে সুজিতবাবুর উপর। একা সুজিতবাবু অতি নিপুণতার সঙ্গে বককলমে প্রশাসকের কর্তব্য পালন করেন। অনেকটা পিতামহ বিষ্ণু যেমন একা হাতে সামলাতেন কুল সাম্রাজ্যকে। কোনো কাজ পরের দিনের জন্য ফেলে রাখা ওনার ধাতে সয় না। 40 ঊর্ধ্ব সুজিতবাবু অকৃতদার হওয়ার সেই স্বভাবে কোনোদিন কোনো বাধাও পড়েনি। ওনার সাথে সাথে ওনার সহযোগী গুপ্ত জুনিয়র প্রবালকেও থাকতে হয় স্যারকে সহায়তা করতে। প্রবালের বয়স 25-এর দোরগোড়ায়। দুজনে একসাথে কাজ করে আর
বেয়ারা রামপ্রসাদকে দিয়ে কখনো চপমুড়ি, কখনো বা চাউমিন, কখনো চা, মিষ্টি, পাউরুটি আনিয়ে কাজের ফাঁকে এক চিলতে আড্ডা ও পেট পুজো করে মেজাজ চাঙ্গা করে নেয় দুজনে। আরেকজন জুনিয়র আছে বিজয়া নামে, কিন্তু মেয়ে বলে ওকে সুজিতবাবু অফিস আওয়ার শেষ হতেই ছেড়ে দেন। অফিসে শেষ পর্যন্ত থেকে যান ওনারা দুজন আর দীর্ঘদিনের বেয়ারা রামপ্রসাদ তিওয়ারি। আজও 3টে কোম্পানির অ্যাকাউন্টে মাস শেষের ব্যালেন্স হিসেব কষে বের করতে গিয়ে দেরি হয়ে গেল সুজিতবাবু। আর 3 সপ্তাহের মধ্যে ওনাদের কোম্পানির অডিট শুরু হয়ে যাবে বলে ওনাদের তৎপরতা এখন তুঙ্গে। ফাইলপত্র বেঁধে রেখে দুজনে ব্যাগ গুছিয়ে যখন বের হলেন, ঘড়ির কাঁটা ততক্ষণে প্রায় 9টা ছুঁয়ে ফেলেছে। পেছনে বেয়ারা রামপ্রসাদ পড়ে রইল অফিসের ঝাঁপ বন্ধ হওয়ার কাজে মনোযোগী হয়ে। প্রবালের বাড়ি হাওড়ার ময়দান এলাকায়। এক বাসেই যাতায়াত করা যায় ওর। অন্তত সুজিতবাবুর মতো দুরবস্থা নয়। বিবাদীবাগ থেকে একবার ট্রেন ধরে 10টা ট্রেন পার করে শিয়ালদা, সেখান থেকে আবার একটা ট্রেন ধরে 7টা স্টেশন যাওয়ার পর নরেন্দ্রপুর হোল্টে নেমে তারপর রিকশায় চেপে খোয়া দিয়ে জোড়া তালিমারা রাস্তায় জাহাজের মতো এপাশ ওপাশ দুলতে দুলতে যাওয়ার পর 30 মিনিটের মাথায় বাড়ির মুখ দেখা যাবে। বাপ রে বাপ, কত হুজ্জুতি! বড় রাস্তায় বেরোতেই ওর গন্তব্যের একটা বাস আসছে দেখে সুজিতবাবুকে বিদায় সম্ভাষণ জানিয়ে রাস্তার উল্টো দিকে অভিমুখে দৌড় লাগায় প্রবাল। সুজিতবাবু একটু বেশি এগিয়ে গিয়েছিলেন। যতক্ষণে প্রবালের ডাক তার কানে পৌঁছেছে ততক্ষণে বাসের আড়ালে ঢেকে গেছে প্রবাল। সুজিতবাবু ঘাড় ঘুরিয়ে সেই চলন্ত বাসের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বললেন, সাবধানে যাও। একা সুজিতবাবু হনহনিয়ে হাঁটতে লাগলেন। 9:30টায় শেষ ট্রেন। ওনার মান্থলি টিকিট করানো আছে, ফলে টিকিট কাটার চাপও নেই। ট্রেন আসবে আর উঠে পড়বেন, ব্যাস। স্ট্যান্ড রোডে আজ অন্য দিনের মতো ব্যস্ততা নেই। বন্ধের আবহে চাপা উত্তেজনা থাকায় বেশিরভাগ দোকানপাট বহুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। কয়েকটা ছোটোখাটো যন্ত্রপাতির দোকান আর খাবারের ঘুমটি তাদের ঝাঁপ বন্ধ করার তোড়জোড় করছে। অদ্ভুত এক নিস্তব্ধতা যেন বিরাজ করছে স্ট্যান্ড রোডের পরিবেশে। একজন প্রাণস্পন্দনে মুখর মানুষ হঠাৎ করে সব দেহে পরিণত হয়ে তার বাড়িতে যেরকম মৃত্যুর শোক নেমে আসে, আজকের স্ট্যান্ড রোডে যেন কেউ সেই শোকের চাদর পরিয়ে দিয়েছে। সুজিতবাবু উদাস দৃষ্টিতে সেই ভুতুড়ে অলিগলির আলো আধারির মায়া খেলা দেখতে থাকে। তার মতো যেন এই শটান রোডের বাড়িগুলো এক একজন একাকৃত্যে ভোগা মানুষ। সারাদিন কত জনরব হই হই হাঁক ডাকেতে মিশে থেকে দিনের শেষে আবার সেই আগের রাতের মতোই একা হয়ে পড়ে সে। এ যেন তার নিত্য নৈমিত্তিক অভ্যেসে পরিণত হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়েন সুজিতবাবু। প্রতিদিনই প্রবাল তাকে এইভাবে ছেড়ে চলে যায়, কিন্তু কোনো দিন একরকম একাকিত্বের বিষ বাষ্পে প্রভাবিত হয়ে পড়েন না সুজিতবাবু, যতটা আজ হয়ে আছে তার মন। সিগারেটের প্যাকেটটা জামার পকেট থেকে বের করলেন সুজিতবাবু। হাওয়ার ধাক্কা বাঁচিয়ে একটা সিগারেট ধরিয়ে বুক ভরে ধোঁয়া টেনে নেন। সিগারেটের মুখ রূপকথার রাক্ষসের চোখের মতো ভাটার আগুন হয়ে জ্বলে ওঠে। সেটাও পুড়ে যেতে থাকে একা। সুজিতবাবু দ্রুত পা চালাতে থাকেন। টিমটিমে আলো জ্বলা বাড়িগুলোর কোনো কোণা থেকে একটা ঘেয় সারমেয় করুণ আউসুরে কেঁদে ওঠে। সেও যেন ব্যক্ত করতে থাকে তার নিজের একাকিত্ব। ট্রেন থেকে নেমে রিক্সাটা পেয়ে নিজেকে বেশ ভাগ্যবান মনে করলেন সুজিতবাবু। এইরকম হল স্টেশনের বাইরে থেকে
এত রাতে রিক্সা পাওয়া সত্যিই লটারি পাওয়ার মতো ব্যাপার বটে। তার উপর রিক্সা চালক সুজিতবাবুর পূর্ব পরিচিত হওয়ায় আরও খানিকটা স্বস্তির বিষয় ওনার জন্য। লিটনকে উনি চেনেন আজ 4-5 বছর হলো। আগে ওর একটা পুরনো আমলের কাঠের কাঠামো করা প্যাডেলওয়ালা রিক্সা ছিল। মাস 7 হলো ব্যাংক থেকে লোন নিয়ে এই নূতন ঝকঝকে ব্যাটারি চালিত রিক্সাটা কিনেছে লিটন। পাশাপাশি খড়ের ছাদে নূতন অ্যাসবেস্টার বসিয়েছে। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছে বোড়ালের ওদিকে। ঋণের দরখাস্ত সুজিতবাবুই লেখালেখি করে দিয়েছেন। এমনকি কি হিসাবে লিটন টাকা শোধ করবে সেটা বলে অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছিলেন ওকে। রাতের শেষ ট্রেন হল স্টেশনকে ছোঁয়ে রাত 11টা 20-তে। ওই সময় স্টেশনের বাইরে রিক্সা কেন, রাস্তার কটা ঠাঁইহীন কুকুর ছাড়া জনমানুষের চিহ্ন কোথাও পাওয়া যায় না। সুজিতবাবু ছাড়া শেষ ট্রেন থেকে যে মাঝে মধ্যে 2-1 লোক নামে, তাদের সবার সাইকেল বাইক রাখা থাকে টিকিট কাউন্টারের পিছনে টিকিটবাবুর গুমটির পাশে। যে যার মতো বেরিয়ে যায়। পিছনে অসহায় দৃষ্টিহীনের মতো দাঁড়িয়ে থাকেন সুজিতবাবু। এই লিটন ওনার জন্য রোজ রিক্সা নিয়ে অপেক্ষা করে বড় রাস্তায়। ওনাকে আসতে দেখে রিক্সায় সিট থেকে নেমে আধখাওয়া বিড়িটা ফেলে হাসি মুখে আসেন স্যার আসেন বলে সিট থেকে নেমে পড়ে। সুজিতবাবু কতবার বলেছে এইভাবে ওনার জন্য দাঁড়িয়ে থাকতে না। লিটনের ঘরে বউ অপেক্ষা করে বসে থাকে ওর জন্য। সন্ধেবেলায় শেষ টিপ করে ওর উচিত বাড়ি চলে যাওয়া। কিন্তু ততবারই স্থিমিত হাসির সঙ্গে লিটন জিজ্ঞেস করেছে, তাহলে আপনার কি হবে স্যার? এই রাতের আধারে অতটা রাস্তা যাবেন কি করে? সুজিতবাবু একবার বলেছিলেন, আমার আবার কি হবে, লোকে যেরকম যাতায়াত করে আমিও তেমনভাবেই যাব। কিন্তু তোমার এত রাতে বউকে একা ফেলে আসা ঠিক নয় লিটন, দিনকাল ভালো নয়। লিটন আশ্চর্যের সাথে হেসে বলে, জানেন স্যার আমার বউটা কি বলে? বলে বলে আমি নাকি ওর সাথে সব সময় থাকি। ভাবুন একবার, আমি বলে সেই সকাল থেকে রিক্সা চালাতে ব্যস্ত থাকি, একদিন তো দুপুরেও বাড়ি যাওয়া হয় না, আর ও বলে আমি নাকি ওর সাথেই থাকি সব সময়। সুজিতবাবু একটু মুচকি হেসে চুপ করে থাকেন। এই কথাটার মধ্যে, তার শব্দগুলোর মধ্যে যে কি গভীর অর্থ লুকিয়ে আছে তা লিটনের মতো মাথা মোটাকে বোঝানো যাবে না। তার চেয়ে ও যেটা করছে সেটাই মন দিয়ে করুক। বেশি ভেবে কাজ নেই ওর অনুর্বর মাথায়। আজ রিক্সাটা কেমন যেন ধিমে তালে চলছে, সেটা স্টেশন থেকেই খেয়াল করছিলেন সুজিতবাবু। প্রথমে ভেবেছিলেন হয়তো লিটন নেশা করেছে, কিন্তু পরক্ষণেই ওনার মনে পড়ে যায় স্টেশনে ওনাকে সম্ভাষণ করার সময় কোনো রকম মদের গন্ধ কড়া নাড়েনি ওনার নাকের দরজায়। তাহলে সুজিতবাবু কৌতূহলী হয়ে লিটনের উদ্দেশ্যে প্রশ্ন ছড়েন, তোমার কি শরীর খারাপ নাকি লিটন? লিটন প্যাডেল ঘোরাতে ঘোরাতে হাঁপিয়ে যাওয়া গলায় বলে, কই না তো স্যার, কেন বলুন তো? না, আসলে কেমন একটা স্লোভাবে রিক্সা চালাচ্ছ আজ, তাই ভাবলাম শরীরটা হয়তো খারাপ হয়েছে। লিটন স্মিত হাসির সাথে পরিশ্রান্ত কণ্ঠে বলে, আপনাকে মিথ্যা বলবো না স্যার, আসলে সারাদিন যাত্রীদের নিয়ে যেতে যেতে দিনের শেষে পা দুইটা কেমন যেন টন টন করে, চোখেও জিম ধরে যায়, আর মাথাটাও কেমন ভোঁ ভোঁ করে, আর ভালো লাগে না। এই জন্যই তো তোমায় বলি লিটন, আমার জন্য অযথা এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বাড়ি যেতে। তোমার শরীরটা একটু বিশ্রাম নিতে পারে। কাল থেকে একদম দাঁড়িয়ে থাকবে না আমার জন্য। সারাদিন কম ধকল যায় না তোমার। সন্ধেবেলায় টিপ শেষে বাড়ি চলে যাবে। লিটন জিপ কেটে
সলজ্জায় সরল হাসি হেসে বলে, ছি ছি স্যার, আপনি তো দেখি রাগ করলেন আমার কথা শুনে। আমি দাঁড়িয়ে থাকি কারণ এই মাঝরাতে আপনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য। আপনি আমার অনেক উপকার করছেন, তার বদলে এইটুকু করে আপনার ঋণ শোধ করার সুযোগটা কেড়ে নেবেন না স্যার। প্যাডেলের চাপ একটু বাড়ায় লিটন। চাকা ঘোড়ার গতি সামান্য বাড়ে। সুজিতবাবু কোনো প্রত্যুত্তর না দিয়ে পিছনে হেলান দিয়ে চোখ বোঝেন। কে এই লিটন? কি সম্পর্ক তার সাথে? না তার রক্তের কেউ হয়, না তো পরিবারের কেউ। আপন বলতে এই দুনিয়ায় এক বিধবা বোন ছাড়া সুজিতবাবুর আর কেউ নেই। এই লিটনের মতো পাড়ার মানুষজনই সুজিতবাবুকে পরিবারের আসল স্বাদ দিয়েছে। বাংলায় একটা কথা আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে ভালো গাছতলা। সুজিতবাবুর ক্ষেত্রে যেন এই ব্যাপারটা ভালোভাবে ঘটেছে। একটা জোর ঝাঁকুনিতে ঝিমুনি ভাব ভেঙে যায় সুজিতবাবুর। কোনো মতে নিজেকে সামলে দিয়ে ঘাড় মুখে হাত বুলিয়ে বিরক্তিসূচক কণ্ঠে বলেন, কি ব্যাপার লিটন, খাদের মধ্যে রিক্সা নামিয়ে দিয়েছ নাকি? লিটন খানিকটা লজ্জিত গলায় বলে, না না স্যার, বাজারের দিকের রাস্তাটা তো আপনি জানেন কেমন ভেঙে পড়ে রয়েছে। ওই একটা গর্তে চাকাটা। বাজারের দিকে কি করছো তুমি? প্রায় চিৎকার করে ওঠেন সুজিতবাবু। আরে বাজার ধরে যেতে গেলে তো আরো মিনিট 15 ধরে এই ড্রাগন ডান্স সহ্য করে যেতে হবে। না না, তুমি গাড়ি ঘোরাও। রিকশার গতিবেগ মন্থর হতে হতে এক জায়গায় থেমে গেল। লিটন ঘাড় ঘুরিয়ে কম্পিত গলায় বলে, আসলে স্যার, ওই রাস্তায় জাগাবুড়ির পুকুর পড়ে, তার পাশ দিয়ে স্যার এত রাতে যেতে। কথার সুর শেষ দিকে হারিয়ে যায় লিটনের। সুজিতবাবু আশ্চর্য হয়ে যান। তোমার মধ্যে ওই পুকুর নিয়ে কুসংস্কার আছে নাকি লিটন? আমি তো জানতাম এলাকায় এত লোকের মধ্যে তুমি একমাত্র ওইসব বাজে লৌকিক কুসংস্কার থেকে মুক্ত আছো, কিন্তু এ তো দেখছি। তেমন কিছু নয় স্যার, আসলে সবাই কত কিছু বলে জায়গাটা নিয়ে, আপনি তো জানেন সবটা। আর জায়গাটা এমন জঙ্গল জঙ্গল যে এই অন্ধকারে ওদিক দিয়ে যেতে সত্যি সত্যি সাহস হচ্ছে না। লিটনের কথার সুরে একটা অপ্রচ্ছন্ন আকুতি যেন খেলা করে যায়। সুজিতবাবু গম্ভীরভাবে বলেন, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও লিটন। আমি চৌধুরীদের বাড়ির সামনের গলিটা দিয়ে এই রাস্তায় উঠে নিজের মতো চলে যেতে পারবো। অন্যদিন তো একাই যাতায়াত করি ওখান দিয়ে। এতদিন যখন বেঁচে আছি, কালও বেঁচে থাকবো। রিক্সা থেকে নামতে উদ্যত হচ্ছেন দেখে লিটন নিচে নেবে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দোহাই আপনার স্যার, এরকম জেদ করবেন না। আমার কথা একবার শুনুন স্যার, এই মাঝরাতে ওদিকে না যাওয়াই ভালো স্যার। আপনি বরং ধরে বসুন, আমি আমি গর্ত বাঁচিয়ে চালাবো। এরপর থেকে কোনো ঝাঁকুনি লাগবে না আপনার। সুজিতবাবু ওর বাধায় কর্ণপাত না করে রাস্তায় নেমে পড়েন। গলায় গাম্ভীর্য আরও বাড়িয়ে বলেন, না লিটন, তুমি বাড়ি চলে যাও। বৌমা একা আছে, আমি বাকিটা আমার মতো চলে যেতে পারবো। ভরা জ্যোৎস্না আছে আজ, 10 হাত দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছে। আমার অসুবিধা হবে না, তুমি চলে যাও। লিটন আরও দুবার স্যার স্যার বলে ডেকে ওঠে। চারিদিকে শান্ত নিস্তব্ধ পরিবেশ ওর ডাকের সজোর আঘাতে যেন ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। সুজিতবাবু চৌধুরীদের বাড়ির সামনের গলিতে ঢুকতে যাবেন, এমন সময় শুনলেন পিছনে একটা সাইকেল গোছের কিছু আসার আওয়াজ হচ্ছে। পাস দেবেন বলেই ধারে সরতেই দেখেন লিটন রিক্সা নিয়ে ওনার পিছন পিছন আসছে। সুজিতবাবু ভারী অবাক হয়ে ভুরু কুচকান। কি ব্যাপার লিটন? তোমাকে তো বাড়ি চলে যেতে বললাম আমি,
আবার আমার পেছন পেছন আসছো কেন? লিটন কাচুমাচু মুখে বলে, গাড়িতে বসেন স্যার, আপনাকে ওদিক দিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছিক্ষণ, আসেন। সুজিতবাবু মনে মনে ভারী প্রীত হন। লিটনকে সেটা বুঝতে না দিয়ে গম্ভীরভাবেই বলেন, বেশ, চলো তাহলে। রিকশায় উঠে বসেন সুজিতবাবু। লিটন রিকশার মুখ ঘুরিয়ে ফের বড় রাস্তা ধরে আগের মোড়ের অভিমুখে ফিরতে শুরু করে। যোগাপুরীর পুকুর নিয়ে এই এলাকায় নানা রকমের অলৌকিক গল্পগাছা প্রচলিত আছে। এই পুকুরের যিনি মালকিন, সেই যোগাবুড়ি ওরফে জগদ্ধাত্রী দেবী এই এলাকায় একসময় সম্ভ্রান্ত পরিবারগুলির মধ্যে অন্যতম বসবাড়ির গৃহকর্ত্রী ছিলেন। স্বামীর মৃত্যুর পর সব সম্পত্তি ওনার রক্ষণে চলে আসে। সেই সময় ওনার একমাত্র ছেলে সুখময় এলাকার এক দাপুটে নেতার সাগরেতি করত। প্রমোটিংয়ের ব্যবসায় হাত পাকা ছিল। 11.5 কাঠা জমির ওপর ছিল ওদের দোতলা পৈতৃক ভিটে, একটা আস্ত বাগান আর মাঝারি মাপের একটা পুকুর। সেসব ভেঙে ফেলে ও পুকুর বুঝিয়ে দিয়ে সে জায়গায় একটা বড় কমপ্লেক্স বানানোর ইচ্ছে সে জানায় মাকে। মা পুরনো আমলের মানুষ, ভিটে বাড়ির মায়া কাটাতে পারা ওনার জন্য সহজ ছিল না। এই নিয়ে মা ছেলের মধ্যে প্রায় খিটিরমিটির লেগে থাকত। একদিন তো সেই অশান্তি এমন পর্যায়ে চলে গেল যে জগদ্ধাত্রী দেবী চিৎকারে পড়শিরা পর্যন্ত ছুটে এসেছিল ওনার বাড়িতে ওনাকে বাঁচাতে। পার্টির লোকেরা এসে ওনাকে আশ্বস্ত করে দিয়েছিল ওনাকে ব্যাপারটা দেখে নেয়ার। জগদ্ধাত্রী দেবী তীব্র অভিমানে ও মানসিক কষ্ট থেকে সেদিন সবার সামনে সুকময়কে উদ্দেশ্য করে বলেছিলেন, উনি মারা যাওয়ার পর যেন ছেলে যা মন চায় তাই করে। কথায় বলে, চোরে না মানে ধর্মের কাহিনী। কুটিল মনের অধিকারী সুখময় মায়ের এই কথায় একজন বৃদ্ধার দুঃখ মিশে থাকা অনুভব করতে পারল না, বরং কাঁটা দিয়ে কাঁটা তোলার এক আশ্চর্য রকম পন্থা আবিষ্কার করে ফেলল। 1 সপ্তাহ বাদে মাকে তার মাসির বাড়ি শ্যামবাজারে রেখে আসতে গিয়ে কি করে কে জানে দুর্ঘটনা ঘটে যায় ওর গাড়ি। নানান দৈহিক আঘাত নিয়ে সুখময় কোনো মতে বেঁচে গেলেও জগদ্ধাত্রী দেবী প্রাণ হারান। পাড়ায় ফিরে পুলিশ হাকিম পার্টির বিচার চেয়ে মিডিয়ার সামনে হাহুত্তাস করা, ঘটা করে শ্রাদ্ধ শান্তি করা কোনো কিছুতেই বাকি রাখেনি সে। তারপর দেখতে দেখতে 4টে বছর কেটে গিয়েছে। 5.5 কাঠা পুকুর বাদে বাকি জমিটা নিয়ে সুখময় বানায় একটা পেল্লায় অ্যাপার্টমেন্ট। নিজের জমির ওপর নিজের তৈরি স্থাপত্য, কিন্তু সেখানে থাকার মতো মানসিকতা ওর ছিল না। ওর বিবেক ওকে প্রতিনিয়ত এমনভাবে দংশন করে যেতে লাগলো যে নিজের এলাকায় থাকা ওর পক্ষে এক প্রকার নিজের গলায় নিজের ফাঁসির দড়ি পরানোর মতো হয়ে গেল। শেষ পর্যন্ত নিজের অ্যাপার্টমেন্ট ছেড়ে, নিজের এলাকা ছেড়ে আনন্দপুরের ভিতরে গিয়ে ফ্ল্যাট কিনল। আর সেই থেকে স্ত্রী আর 2 কন্যাকে নিয়ে সুখময় সেখানেই বাস করছে। কিন্তু গোল বেঁধে রইল ওই পুকুরটা নিয়ে। প্রথম যেদিন সুখময় পুকুর বোঝাতে মাটির ট্রাক নিয়ে এসেছিল, সেদিন ট্রাকের চাকা গড়িয়ে সেই পুকুরে অর্ধেক গাড়িটা ঢুকে গিয়েছিল। দমকলে খবর দিয়ে ক্রেন আনিয়ে অনেক ঝক্কির পর বের করা গেছিল সেই ট্রাককে, কিন্তু বাঁচানো যায়নি ট্রাক চালককে। ঘটনাটা স্বাভাবিক উপায় ঘটলেও এলাকার লোকেরা তাতে অতি প্রাকৃতিক রং মাখিয়ে দিল। কথা চাউর হয়ে গেল, জগাবুড়ির আত্মা ভিটে জমি ছাড়লেও পুকুর আঁকড়ে পড়ে আছে। কোনোদিন সে কাউকে সেই পুকুরের কবজা নিতে দেবে না। ধীরে ধীরে সেই জলাশয়কে ঘিরে গজিয়ে উঠল জংলা। অনেকে তো আবার সাদা থান পরা আবঝা মূর্তিকে সেই পুকুরের ঘাটে বসে থাকতে দেখতে পেল। পুকুরের পাশের রাস্তা দিয়ে বিকেলের পর
যাওয়া আসার সময় বিকট হাসার শব্দ শুনতে পেল। লোকে এমন সন্ত্রস্ত হয়ে গেল, সেই সূর্যাস্তের পর ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিল তারা। অথচ ওপারের কুন্ডুপাড়া অগ্রগ্রামীণ ক্লাব যাওয়ার একমাত্র বড় রাস্তা এটাই। কিন্তু মানুষের মনে ভৌতিক আতঙ্ক এমন দৃঢ়ভাবে ঘিরে বসে গিয়েছে যে মাথার উপর সূর্য থাকাকালীনও ওখান দিয়ে যাতায়াত করা তারা ছেড়েই দিয়েছে এক প্রকার। রক্ষণাবেক্ষণের অভাবে সেই জংলা জায়গা পরিণত হয়েছে দুষ্কৃতীদের আখর। সুজিতবাবু এখানে এসেছেন বছর 6 হলো। উনি শুধু এই জনশ্রুতিটাই শুনে গেছেন এই কবছর ধরে। নিজে যেহেতু ভগবান বিশ্বাস করেন না, তাই এইসব অলৌকিক ব্যাপার স্যাপারকেও খুব একটা পাত্তা দেননি কোনোদিন। মোড় থেকে ঘুরে রিক্সা জগাবুড়ির পুকুরের রাস্তা ধরেছে। এই গতিতে আর মিনিট 2-3 চালালেই পুকুর পাড়ে এসে পড়বে তারা। লিটনের মন চাঙ্গা রাখতেই সুজিতবাবু নানা বিষয়ে কথা বলছেন ওর সাথে। আচ্ছা লিটন, তোমার সেই রিক্সা ইউনিয়নের ব্যাপারটা কি হলো? অনেক দিন সেই নিয়ে কোনো কথা শুনি না তোমার মুখে। প্রশ্ন করেন সুজিতবাবু। লিটন দেতো হাসি হেসে উদাস কণ্ঠে বলে, সে কথা আর জিজ্ঞেস করবেন না স্যার। পার্টি পলিটিক্স যে এত বিস্তৃত জিনিস আগে জানতাম না। জানলে হয়তো ওই লড়তে যেতাম না স্যার। আর না লড়লে হয়তো আজ প্রাণটা। ইস, কি বড় গন্ধ রে বাবা! চোখ মুখ কুঁচকে তাড়াতাড়ি নাক চাপা দেন সুজিতবাবু। ব্যাপার কি লিটন? মরা গরু ফেলেছে নাকি পুকুরে? লিটন গভীর রহস্যময় কণ্ঠে খেলো হাসি হেসে বলল, মরা গরু কেন হতে যাবে স্যার? আমার লাশ আজ 3 দিন ধরে ওই জলের নিচে পড়ে আছে। ওই যে লাশটাকে ওরা ফেলছে দেখুন। সুজিতবাবু সন্ধিগত দৃষ্টিতে সেদিকে তাকাতেই তার নজর বিস্ফারিত হয়ে গেল। লিটন বলে যেতে থাকলো, ইউনিয়ন নেতা হারুদার পোষা লোক আমার পেটে চুরি ঢুকিয়ে শেখ যাচ্ছে তাই কাণ্ড স্যার। ও আর আপনাকে শুনতে হবে না। এখন মনে হয় লাশটা পচে গেছে। সুজিতবাবু এতক্ষণ শ্বাস চেপে দৃশ্যগুলো দেখছিল। হঠাৎ কি মনে হতে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করতে গেলে, কিন্তু এই কদিন ধরে তুমি যে আসছো। চোখের 2 মণি স্থির হয়ে গেল সুজিতবাবুর। এ কি, রিক্সা তার নিজের মতো চলছে, সিট ফাঁকা। সুজিতবাবুর গলা শুকিয়ে আসতে লাগলো। পেটের ভিতরটা কেমন যেন গুলিয়ে উঠেছে। মাথার ভিতরটা কেমন যেন হতবুদ্ধির মতো হয়ে গিয়েছে। সারা শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছে তার। কোথা থেকে শীষের মতো একটা কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো, চিন্তা করবেন না স্যার, আপনার বাড়ি পৌঁছতে কোনো অসুবিধে হবে না। আমি যতদিন আসি এখানে। খ্যা খ্যা করে একটা হাড় কাঁপানো হাসি সেই বাতাসে ভর করে সুজিতবাবুর সমস্ত শরীরকে ঠান্ডা বরফের মতো জমিয়ে দিল। আস্তে আস্তে সুজিতবাবুর হৃদয়ের সেই শৈত্যভাবের ছোঁয়ার মধ্যেই টেরিকটের জামার উষ্ণ পরশে শীত ঘুমে যেন চাইল। এই দুনিয়ায় কে কার, এই জগতে এসেছ একা, যেতেও হবে একাই। একাকিত্ব, নিঃসঙ্গতা, বন্ধুহীনতা, এসবের থেকে বড় সত্যি আর কিচ্ছু হয় না এ বিশ্বে। জমাট অন্ধকার ভেদ করে রিকশার প্রাণশূন্য আরোহীকে নিয়ে চালকশূন্য রিকশা একা ছুটে চলল জগাবুড়ির পুকুর পার করে।
এতক্ষণ শুনছিলেন একা, রচনা শুভায়ন দাস, গল্প পাঠে রাজু মাঝি, সুজিত বাবু মনোজ কুমার সরকার এবং লিটন রাতুল বসাক। সূত্রধার আমি আশাকুল। গল্পটির সাউন্ড ডিজাইনিং ও স্পেশাল এফেক্টস রাতুল বসাক। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই গল্পটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের সঙ্গে। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন এসেছেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, যাতে আমরা যখনই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব সব থেকে আগে আপনি জানতে পারেন। তাহলে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কথকের ঝুলির সঙ্গে থাকুন। ধন্যবাদ।